আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাস 9 এর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন ও পাঠ। তো প্রথমে আমি পরিচয় দিয়ে নিই, সেটা হচ্ছে আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান সাগর। আমি ইসলামিয়া মেডিকেল কলেজে এমবিবিএস থার্ড ইয়ারে পড়ছি। তো তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, বা যদি কারো কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে কি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো আমরা আজকে অধ্যায়টা শুরু করতে পারি। ঠিক আছে। তো এই যে জীববিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আমি যেটা শুনলাম সেটা হচ্ছে তোমাদের অনেকেরই বই নেই, মানে এখনো স্কুল থেকে বই টই দেওয়া হয়নি। তো যারা হচ্ছে যে বই এখনো পাও নাই তারা ক্লাসগুলো লিখে নিবা, লিখে নিলে হয়তো বা কাজে দিবে। তো এখন দেখো আমাদের যে প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে যে জীবন ও পাঠ। তো এই অধ্যায়ের প্রথম যে শুরুর টপিক সেটা হচ্ছে বায়োলজি শব্দটা থেকে অধ্যায়টা শুরু হয়েছে। যেমন এই যে প্রথমে আমরা দেখি বায়োস এবং লগোস, এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে কি বায়োলজি শব্দটা। তো আমরা একটু দেখি, এই যে বায়োস মানে হচ্ছে জীবন এবং লগোস মানে হচ্ছে জ্ঞান। তো এই যে বায়োস মানে জীবন আর হচ্ছে লগোস মানে জ্ঞান, এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়ে গেছে কি জীববিজ্ঞান, এবং ইংলিশ ফর্মটা হচ্ছে বায়োলজি, অর্থাৎ বায়োলজি মানে জীববিজ্ঞান। তো আমরা এই যে বায়োলজি কথাটা সর্বপ্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তো এখন আমরা দেখি এরপরে রয়েছে আমাদের বইয়ের যেই সিকোয়েন্সিয়ালি এরপরে আছে জীববিজ্ঞানের শাখা। প্রথমে বিজ্ঞানীরা ভাগ করেছিলেন উদ্ভিদ জগৎকে, মানে জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণ জগৎ দুই শাখায় ভাগ করেছিলেন। কিন্তু আমাদের বইয়ে দেখো তোমাদের কিছু রয়েছে হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান নামে দুটি শাখা রয়েছে। এখন এই যে ভৌত জীববিজ্ঞান, এখানে আলোচনা করা হয়েছে কি ভৌত জীববিজ্ঞান আলোচনা করা হয়েছে হচ্ছে জীববিজ্ঞানের বেসিক জিনিসগুলো নিয়ে। আর ফলিত মানে হচ্ছে এই যে আমরা বেসিক জিনিসগুলো পড়ছি সেগুলা প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করছি আমরা ফলিত জীববিজ্ঞানে। তো এখন তোমরা আমার প্রশ্ন করতে পারো যে ভাইয়া হচ্ছে যে এই যে ভৌত এবং ফলিত এগুলো পড়ে লাভ কি, এগুলো কি আমাদের সৃজনশীল আসবে বা এমসিকিউ আসবে? এগুলো আসলে সৃজনশীল বা এমসিকিউ এর সৃজনশীল আসে না কখনোই, বাট এমসিকিউ মাঝে মাঝে দু একটা এমসিকিউ দেয়। তো এটা আসলে সৃজনশীল এমসিকিউ আসাটা বড় কথা না, আমাদের জানতে হবে, এই জন্য আমরা এইগুলো শিখবো এখন। আর তোমরা যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। এখন দেখো এই যে ভৌত জীববিজ্ঞান এর মধ্যে প্রথম কথাটা দেখো অঙ্গ সংস্থান। আমরা যেগুলো পড়বো আমরা অবশ্যই এগুলা ইংরেজি নামটা এবং বাংলা নামটা অবশ্যই জানবো, এবং জানবো যে আমরা মরফোলজি বা অঙ্গ সংস্থান পড়ছি ওর মধ্যে কি আলোচনা করা হয়েছে। যেমন আমরা প্রথমেই দেখছি অঙ্গ সংস্থান বা মরফোলজি, এই জায়গায় আলোচনা করা হয়েছে কি জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক গঠন এবং দৈহিক গঠন বর্ণনা করেছে তারা কোথায় অঙ্গ সংস্থানে। তাহলে আমাদের এমসিকিউ যদি আসে যে হচ্ছে জীবের সার্বিক গঠন বা দৈহিক গঠন আলোচনা করা হয়েছে কোথায়, তখন আমরা অ্যান্সার দিয়ে দেব মরফোলজি, আর যদি বাংলায় থাকে তাহলে বলবো আমরা অঙ্গ সংস্থান। ঠিক তেমনই এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। আমরা কিন্তু এই অধ্যায়ে আলোচনা করব শ্রেণীবিন্যাস নিয়ে। তাহলে কি যে শ্রেণীবিন্যাস বিদ্যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি ট্যাক্সোনমি। পরেই দেখো রয়েছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। এখানে কি আলোচনা করা হয়েছে? এখানে আলোচনা করা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী। অর্থাৎ এখন তাহলে আমরা প্রশ্ন করতে পারি, ধরো যে কখনো তোমার এমসিকিউ কোশ্চেনে দিয়ে দিল যে অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী। এখন আমরা কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দেখেই মরফোলজি কথাটা দিয়েছিল অনেক সময়, যে অঙ্গ কথাটা আছে মানেই তাহলে মনে হয় এটা মরফোলজি, কিন্তু আমরা কিন্তু পরের অংশটুকু আর খেয়াল করি না। পরের অংশে কিন্তু দেওয়া আছে যে অঙ্গ সংস্থানের বা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী। তাহলে কি হলো যে অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী মানে জৈব রাসায়নিক, অর্থাৎ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ বা তন্ত্র এগুলা কিভাবে কাজ করছে এই জিনিসটা আলোচনা করা হয় ফিজিওলজিতে বা শারীরবিদ্যাতে। তাহলে অঙ্গ সংস্থান বা মরফোলজি আর শারীরবিদ্যা দুটো আলাদা, দুটোকে এক করে মিশিয়ে ফেলা যাবে না। এরপরে দেখো কি রয়েছে হিস্টোলজি। হিস্টোলজি ইংলিশটা হিস্টোলজি,
এখানে আলোচনা করা হয় কি নিয়ে বলতো? এখানে আলোচনা করা হয় টিস্যু নিয়ে, টিস্যু সমূহের গঠন। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে এই যে ধরো কারো টিউমার হলো কোনো জায়গায়, তখন তার টিউমারটা অপারেশন করা হয়। টিউমারটা অপারেশন করা হলে তোমরা হয়তো কোথাও শুনেছো যে টিউমারটা অপারেশন করা হলে তারপরে কিন্তু সেই টিউমারটাকে কি করা হয়? পরীক্ষা করতে পাঠানো হয়। পরীক্ষা করতে পাঠানো হয় যে দেখা হয় সেই টিউমারটা ক্যান্সারে পরিণত হয়েছে কিনা। তো এই যে টিউমারটাকে পরীক্ষা করতে পাঠানো হলো, টিউমারটা ক্যান্সারে পরিণত হয়েছে কিনা, এইটা যেই প্রক্রিয়ায় দেখা হয় সেটাই হচ্ছে হিস্টোলজি। আর এই তার মানে তোমার পরীক্ষা আসতে পারে যে জীবের বা জীবের দেহের টিস্যু সমূহ নিয়ে আলোচনা করা হয় কোথায়, তখন বলতে হবে হিস্টোলজি। এবার দেখো ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, এটা আবার কি জিনিস? ভ্রূণবিদ্যা হচ্ছে এই যে আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমরা অবশ্যই ভ্রূণ অবস্থায় থাকি। তখন তোমরা শুনেছো অবশ্যই যে যখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন তাকে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, দেখা হয় সে বাচ্চাটার অবস্থান কেমন আছে, বাচ্চাটা ঠিক আছে কিনা, বাচ্চাটার ওজন কেমন আছে, ঠিক মতো গ্রোথ হচ্ছে কিনা। তাহলে এই যে আল্ট্রাসোনোগ্রাফি, এটাও কিন্তু তাহলে এমব্রায়োলজি অর্থাৎ ভ্রূণবিদ্যা। এই যে আমরা ভ্রূণ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি, মায়ের পেটের মধ্যে বাচ্চাটা কেমন আছে জানতে পারছি, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে? এমব্রায়োলজি। আমরা এমব্রায়োলজি পড়লে এগুলো শিখতে পারবো, যেটা ভ্রূণের গঠন, ভ্রূণের দৈহিক আকার আকৃতি সব জানতে পারবো ভ্রূণবিদ্যা অর্থাৎ এমব্রায়োলজি। এরপরে দেখো রয়েছে কি কোষবিদ্যা বা সাইটোলজি। আমরা জানি যে আমাদের মানব দেহ বা উদ্ভিদের দেহ সবকিছু অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত হয়। তাহলে এই কোষ নিয়ে আলোচনা করা হয় কোথায়? কোষবিদ্যা বা সাইটোলজিতে। এবার দেখো রয়েছে কি বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। তাহলে কি জেনেটিক্স বা বংশগতি বিদ্যা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। এবার আমরা দেখি বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, অর্থাৎ বিবর্তন হয়ে গেছে পৃথিবীর পরম্পরায়। যেমন হচ্ছে যে পৃথিবীতে প্রথমে প্রাণের বিকাশ, তারপরে হচ্ছে তোমার এখানে রয়েছে জীবের বিবর্তন, এই যে ক্রোনোলজিক্যালি চলে এসেছে এগুলা, এই সব কিছু আলোচনা করা হয় কোথায়? ইভলিউশনে। এরপরে দেখো রয়েছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। এটা আবার কি জিনিস? এটা ওই যে আমরা বাস্তুতন্ত্র পড়বো যখন, তখন আমরা জানতে পারবো, এটা বায়োম বলা হয়। অর্থাৎ এই যে প্রাণীরা একত্রে বাস করছে, একটা বায়োমে বাস করছে, তারা হচ্ছে যে একই বাস্তুতন্ত্রের মধ্যে বাস করছে। তো এই সিচুয়েশনগুলো আলোচনা করা হবে কোথায়? বাস্তুতন্ত্র বা ইকোলজিতে। তাহলে আমার বাংলা ফর্ম দিতে পারে যে ইকোলজি মানে নিচের কোনটি, বা হচ্ছে যে বাস্তুতন্ত্রের ইংরেজি ফর্মটা কি, তখন আমরা দিব ইকোলজি। এবার কি বলছে নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে এই যে আমরা লম্বা হচ্ছি, বেটে হচ্ছি, কেউ লম্বা হয় অনেক, কেউ একটু বেটে হয়, কারো দাড়ি আগে গজায়, কারো দাড়ি পরে গজায়। তাহলে এই জিনিসগুলা হচ্ছে কিসের মাধ্যমে? হরমোনের মাধ্যমে। তাহলে সেই হরমোনগুলো আলোচনা করা হবে কোথায়? এন্ডোক্রাইনোলজিতে। হরমোনের সব কিছু নিয়ে আলোচনা করা হবে এন্ডোক্রাইনোলজিতে। এরপরে রয়েছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, অর্থাৎ একটা জীবের বসবাসের কতটুকু এরিয়া প্রয়োজন, বা হচ্ছে যে সুন্দরবনের কতটুকু এরিয়া, সেখানে কি কি প্রাণী বাস করে, তো এই সব কিছু আলোচনা করা হবে বা তোমার হচ্ছে যে বায়োজিওগ্রাফি বা জীব ভূগোলে। এবার আমরা আলোচনা করবো কি নিয়ে? ফলিত জীববিজ্ঞান। এটা হচ্ছে প্রায়োগিক দিক, মানে হচ্ছে এগুলো প্রয়োগ হবে। এখানে কি কি রয়েছে দেখো, জীবাশ্ম বিজ্ঞান বা প্যারাইন্টোলজি, তারপর রয়েছে হচ্ছে যে পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। এটা মানে হচ্ছে এই যে আমরা কৃমি আমাদের পেটে থাকে, আমাদের উপরে ডিপেন্ড করে কৃমি বেঁচে থাকে। আমরা যে পুষ্টি খাচ্ছি সেই পুষ্টি খেয়ে তারা বেঁচে থাকছে। তাহলে কি এরা এক ধরনের পরজীবী, কারণ এরা পরের উপরে নির্ভর করে নিজের জীবন যাপন করছে, তাই এদেরকে বলা হয় পরজীবী। তার জন্য এই পরজীবী বিদ্যা মানে হচ্ছে এই যে কৃমি বা মাথার উপর, তো এগুলোকে যেই শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় প্যারাসাইটোলজি বা পরজীবী বিদ্যা। এরপরে দেখো রয়েছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, যেখানে মাছ নিয়ে আলোচনা করা হয়। এরপরে কি আছে? কীটতত্ত্ব, অর্থাৎ এই যে মশা মাছি, তারপরে ঘাস ফড়িং, তেলাপোকা, এই সব নিয়ে আলোচনা করা হয় কোথায়? কীটতত্ত্বে। এর ইংরেজি হচ্ছে এন্টোমোলজি। এবার দেখি আমরা অণুজীব বিজ্ঞান, অর্থাৎ এই যে করোনা ভাইরাস প্যান্ডেমিক চলছে, এই যে ভাইরাসটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বারবার কি বলছে
যে হচ্ছে এটা ডেল্টা ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে যে ওমিক্রন ভ্যারিয়েন্ট, এটা আলফা ভ্যারিয়েন্ট, তাহলে এটা কি বোঝাচ্ছে যে কোনটা কোন ভ্যারিয়েন্ট, এটা বিজ্ঞানীরা বুঝছে কিভাবে? এই যে অণুজীব বিজ্ঞান অর্থাৎ মাইক্রোবায়োলজি, এটা একটা জীববিজ্ঞানের শাখা। এই শাখায় তারা পড়ালেখা করেছে বলেই তারা হচ্ছে যে এই জিনিসগুলো বিশ্লেষণ করতে পারে এবং জানতে পারে এই অণুজীবের গঠনটা কেমন হতে পারে, এই অণুজীবের গঠনটা কেমন হতে পারে। এবার দেখো রয়েছে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এখানে কি হয়? কৃষি সংক্রান্ত আলোচনা করা হয় কৃষি বিজ্ঞানে। এবার আমরা দেখি, এবার রয়েছে কি চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ মেডিকেল সায়েন্স। এখানে মেডিকেলের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর রয়েছে হচ্ছে জিন প্রযুক্তি অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর রয়েছে প্রাণ রসায়ন বায়োকেমিস্ট্রি। পরিবেশ বিজ্ঞান, এটাকে বলা হয় এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপরে সামুদ্রিক জীববিজ্ঞান ওশেনোগ্রাফি অর্থাৎ এখানে সমুদ্র নিয়ে আলোচনা করা হয়, সমুদ্রের তলদেশে কি থাকতে পারে, তারপরে সমুদ্রের মানে সমুদ্র সম্পর্কে যাবতীয় অজানা তথ্যগুলো আমরা জানতে পারি সমুদ্র বিজ্ঞানে বা ওশেনোগ্রাফিতে। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। তারপর রয়েছে জীব প্রযুক্তি বা বায়ো টেকনোলজি, ফার্মেসি, এটা ফার্মেসি বলা হয়। তারপর হচ্ছে বন্য প্রাণীবিদ্যা ওয়াইল্ড লাইফ, আর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এখন বায়ো ইনফরমেটিক্স মানে কি? এই ধরো যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞানী তথ্য, যেমন হচ্ছে ক্যান্সার বিশ্লেষণ বিষয়। আচ্ছা, এইটা মানে হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্স মানে এই যে কারো ক্যান্সার হলো, তাহলে এই ক্যান্সারগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করতে আমরা কম্পিউটার ইউজ করি না, আমরা হচ্ছে যে ক্যান্সারটাকে মারার জন্য রেডিওলজি ইউজ করছি না, তাহলে এগুলো অবশ্যই কম্পিউটার ভিত্তিক বিষয় বিজ্ঞান, তাই এটাকে বলা হচ্ছে বায়োইনফরমেটিক্স। ওকে, আমাদের এর পরের টপিকটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। তো জীবের শ্রেণীবিন্যাসটা আমরা একটু দেখব। আমরা প্রথমেই জানবো যে এই জীবের শ্রেণীবিন্যাসটা কেন করা হয়েছিল। জীবের শ্রেণীবিন্যাসটা করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই জন্য জীববিজ্ঞানের ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসটা করেছিলেন, তাই তাকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। উনি একজন সুইডিশ বিজ্ঞানী। ঠিক আছে, এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসটা কেন করলেন। এখন দেখো, শ্রেণীবিন্যাস তিনি করেছেন একটা কারণে, যাতে আমরা পৃথিবীর সমস্ত প্রজাতির প্রাণীকে একটা সেক্টরে নিয়ে এসে আলোচনা করতে পারি। তাহলে আমরা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণী থেকে প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা উদ্ভিদ থেকে প্রত্যেকটা উদ্ভিদকে আলাদা করতে পারবো। মনে করো রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, প্লাস পাশ দিয়ে একটা বিড়াল হেঁটে যাচ্ছে। তাহলে যদি আমরা শ্রেণীবিন্যাস না করতে পারতাম, যদি আমরা জানতে না পারতাম যে এটা হচ্ছে বিড়ালের প্রজাতি, এটা মানুষের প্রজাতি, তখন আমাদের কি মনে হতো যে এও হয়তো বৈশিষ্ট্য এক, এরও বৈশিষ্ট্য এক। এই যে ওই প্রজাতি থেকে মানুষ প্রজাতিকে আমরা আলাদা করতে পারছি, একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে এই শ্রেণীবিন্যাসটা প্রয়োজনীয়তাটা কি? আমরা পৃথিবীর প্রত্যেকটা জীব থেকে প্রত্যেকটা জীবকে আলাদা করতে পারছি। এখন জীববিজ্ঞানীরা করেছেন কি, প্রায় 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণী প্রজাতি আবিষ্কার করতে পেরেছেন। যদি জীববিজ্ঞানীরা বা ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস না করতে পারতেন বা না করতেন, তাহলে এই যে আলাদা আলাদা 13 লক্ষ প্রাণী প্রজাতি আবিষ্কার হয়েছেন, আরো কিন্তু আবিষ্কার হতে বাকি আছে, আবিষ্কার হবে সময় সাপেক্ষে। এছাড়াও এই যে 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি আবিষ্কার হয়েছে, কার বদলতে? একমাত্র শ্রেণীবিন্যাসের বদলতে। শ্রেণীবিন্যাসটা হয়েছে বিধায়, মনে করো এইটা হচ্ছে আম গাছ, তাহলে এই যে আম গাছের যে বৈজ্ঞানিক নাম হবে বা আম গাছের যে বৈশিষ্ট্য হবে, অবশ্যই একটা লাউ গাছের সেই বৈশিষ্ট্য হবে না। তার মানে এইটা একটা প্রজাতি, এইটা একটা প্রজাতি, তাহলে অবশ্যই প্রজাতি আলাদা। এছাড়াও মনে করো এটা একটা মানুষ, তাহলে একটা মানুষ আর একটা বিড়াল, ঠিক আছে, তাহলে একটা মানুষ আর বিড়ালের অবশ্যই বৈশিষ্ট্য একই রকম হবে না। মানুষের চোখ কান নাক মুখ হাত গলা আছে, এখন বলবা বিড়ালেরও আছে, কিন্তু তাদের কিন্তু মানুষের থেকে আলাদা। তাহলে এই যে একটা মানুষ প্রজাতি, একটা বিড়াল প্রজাতি, দুটো প্রজাতি সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা।
তাহলে আমরা তাদেরকে আলাদা করতে পেরেছি কার বদলতে? একমাত্র শ্রেণীবিন্যাসের বদলতে। আমরা তাদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা বলতে পারছি শ্রেণীবিন্যাসের জন্য। এইটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য ছিল। আর এখানে তোমাদের বইয়ে কিছু কথা বলা আছে, সেই কথাগুলো হচ্ছে যে ক্যারোলাস লিনিয়াস 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির হচ্ছে যে অধ্যাপক নিযুক্ত হন। তারপরে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটা বই আবিষ্কার করেন, বইয়ের নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম। এই কথাগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো তোমরা জীব জগৎ নিয়ে আলোচনা করতে হবে আমাদেরকে। জীব জগৎকে বিজ্ঞানীরা সর্বপ্রথম দুইটা ভাগে ভাগ করেছিলেন। প্রথমে ওনারা ভাগ করেছিলেন উদ্ভিদ জগৎ এবং হচ্ছে প্রাণী জগৎ। কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রায় এগুলো ডে বাই ডে পরিবর্তন হয়েছে। অর্থাৎ বিজ্ঞানীরা তখন বুঝতে পেরেছে যে হয়তো আমরা যদি আরেকটু চেষ্টা করি তাহলে এটা আরেকটু নতুনত্ব ভাবে নতুন কিছু দেওয়া যাবে। তার বদলতে বিজ্ঞানী হুইটেকার উনি আবিষ্কার করেছেন কি, জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন। কিন্তু এই জিনিসটাও আবার আরেকজন বিজ্ঞানীর পছন্দ হয়নি। ব্যাপারটা কেমন? মনে করো যে হচ্ছে আমি একটা চায়ের দোকান দিলাম, আমার খুব ইনকাম হচ্ছে, তখন আমার এলাকায় আরেকজন ছেলে মনে করবে কি যে হচ্ছে যে ও তো চায়ের দোকান দিল, তাহলে আমি ওর থেকে একটু ভালো করে চায়ের দোকান দিই, আমার ইনকামটা বেশি হবে। ঠিক তেমনই যখন হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করে ফেললেন, তখন বিজ্ঞানী মার্কুলিস করলেন কি, সেগুলোকে আবার নতুন ভাবে একটা রূপ দিলেন। কি রূপ দিলেন? উনি করলেন তাদেরকে 2টি সুপার কিংডমে ভাগ করে দিলেন। মনে করো আমি রাজ্য ভাগ করলাম, তখন মানে বিজ্ঞানী হুইটেকার রাজ্য ভাগ করলেন, তখন বিজ্ঞানী মার্কুলিস করলেন কি, সেগুলোকে সুপার কিংডমে ভাগ করে দিলেন। সুপার কিংডম দুটো কি কি ছিল? একটা হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 1, আর একটা হচ্ছে সুপার কিংডম 2। তাহলে সুপার কিংডম 1 এর নাম তারা কি দিয়েছিলেন? সুপার কিংডম 1 এর নাম তারা দিয়েছিলেন হচ্ছে প্রোক্যারিওটা। কি নাম দিয়েছিলেন? প্রোক্যারিওটা। এবং সুপার কিংডম 2 এর নাম দিয়েছিলেন তারা ইউক্যারিওটা। ওকে, এখন এই যে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এই দুইটা ভাগ করলেন, এই দুইটা ভাগের মধ্যে তারা ওই যে 5টি রাজ্য ভাগ করেছিলেন বিজ্ঞানী হুইটেকার, তাদেরকে এই দুইটার মধ্যে অন্তর্ভুক্ত করে দিল। কি অন্তর্ভুক্ত করলো? প্রোক্যারিওটার মধ্যে দিয়ে দিল তারা মনেরা, মনেরা একটা রাজ্যের নাম, তারা এর মধ্যে দিয়ে দিল মনেরাকে। তারা মনেরা সাহেবকে কোথায় দিল? প্রোক্যারিওটাতে। আর ইউক্যারিওটার মধ্যে তারা দিল বাকি 4 জনকে। তারা কে কে জানো? তারা হচ্ছে, আমরা এখানে দাগ দিয়ে লিখি, প্রোটিস্টা, প্রোটিস্টা, তারপরে হচ্ছে ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। যারা ক্লাসে আছো অবশ্যই এগুলা লিখে নিবা, কারণ সবার বই নেই, আমি এটুকু অবগত হয়েছি। এখন তাহলে আমাদের যে 5টি রাজ্য, সেই 5টি রাজ্যের নাম কি ছিল? মনেরা ছিল, প্রোটিস্টা ছিল, ফানজাই ছিল, প্লান্টি ছিল, অ্যানিমেলিয়া ছিল। এই 5টি রাজ্যকে 2টি সুপার কিংডমে ভাগ করেছেন কে? বিজ্ঞানী ভাগ করেছেন। সেই সুপার কিংডমের মধ্যে প্রোক্যারিওটার মধ্যে ঢুকে গেছে কে? মনেরা। ইউক্যারিওটার মধ্যে ঢুকেছে কে? প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন প্রশ্ন আসবে যে বিজ্ঞানী যে 2টা
সুপার কিংডমকে ভাগ করলেন, তাহলে এই দুইটা সুপার কিংডম কি এমন আলাদা বৈশিষ্ট্য আছে যে দুটো সুপার কিংডমে ভাগ করে ফেললেন? ওকে, এখন দেখি এই যে সুপার কিংডম 1 এবং 2, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা, এই দুইজনের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে কোষের পার্থক্য বা নিউক্লিয়াসের পার্থক্য। সেটা আবার কেমন? সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এবার আসি প্রোক্যারিওটাতে। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী এবং ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত কোষী। ওকে, তাহলে প্রোক্যারিওটা মানে যদি আদিকোষী হয়, তাহলে এর ব্যাখ্যাটা হচ্ছে আদিকোষী প্রাণীদের বা প্রোক্যারিওটাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। অর্থাৎ তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো, নিউক্লিয়াসটা গোলাকার হয়। নরমাল নিউক্লিয়াসটা এরকম হয় না? নরমাল নিউক্লিয়াস এরকম গোলাকার হয়, এর মধ্যে নিউক্লিওলাস থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, প্লাস রন্ধ্র থাকে। কিন্তু যারা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী, তাদের নিউক্লিয়াস সুগঠিত হবে না। কেমন হবে তাহলে? তাদের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিওপ্লাজম থাকবে না, শুধু থাকবে ক্রোমাটিন তন্তু। শুধু কি থাকবে? শুধু থাকবে হচ্ছে ক্রোমাটিন তন্তু তাদের নিউক্লিয়াসের মধ্যে। তাদের নিউক্লিয়াসে আর কিছু থাকবে না ক্রোমাটিন তন্তু ছাড়া। ওকে, আরেকটা জিনিস থাকবে না, তাদের এই সব আদিকোষী প্রাণীদের বা আদিকোষের মধ্যে কোনো রকম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না। এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, এরা থাকবে না। এখন প্রশ্ন আসছে, এখানে শুধুমাত্র একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে, সেটি হচ্ছে রাইবোজোম। দেখো এই যে মনেরা কথার মধ্যেই, সবাই একটু খেয়াল করো, মনেরা কথার মধ্যে কিন্তু রয়েছে রা কথাটা, রাতে রাইবোজোম, অর্থাৎ মনেরা রাজ্যে রাইবোজোম থাকবে। তাহলে কি হলো? মনেরা কথার মধ্যে রা কথাটা আছে, অর্থাৎ রাইবোজোম থাকবে কোথায়? মনেরা রাজ্যে। এখন এখানে কি হলো? তাহলে যেহেতু কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকছে না, শুধুমাত্র রাইবোজোমটা কেন থাকবে? তাহলে রাইবোজোম থাকবে একটাই কারণে, যে মানুষের দেহ বা উদ্ভিদের দেহের যে কোষগুলা, সেগুলো গঠিত হয় প্রোটিন দিয়ে। এই যে আমাদের বিল্ডিংটা, এই রুমগুলো গঠিত হচ্ছে কি দিয়ে? ইট দিয়ে। ঠিক তেমনি আমাদের কোষগুলোতে এভাবে 4x4 প্রোটিন সাজানো আছে, প্রোটিনের মাধ্যমে তৈরি হচ্ছে কোষগুলো। তাহলে আদি কোষ হতে একটি কোষ, তাহলে সেই কোষ তৈরির ক্ষেত্রে অবশ্যই প্রোটিন লাগবে। এই জন্য সেই প্রোটিনটা দিচ্ছে কে? রাইবোজোম। তাই বলা হয়, রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। তোমরা সবাই লিখে ফেলবে, রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরি ওকে, রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। অর্থাৎ ফ্যাক্টরি মানে কি? আমরা যদি বলি বরফের ফ্যাক্টরি, তার মানে সেখানে বরফ উৎপাদন হয়। তার মানে রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন তৈরির ফ্যাক্টরি, অর্থাৎ সেখানে প্রোটিন উৎপাদন হয়। আর যেহেতু কোষের জন্য প্রোটিন প্রয়োজন, কোষের কাঠামো বাঁচানোর জন্য বা কাঠামো তৈরির জন্য, দ্যাটস ওয়াই এই আদি কোষেও রাইবোজোম একমাত্র সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যে এখানে বিদ্যমান থাকে, কিন্তু অন্যান্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান থাকে না। এবার আমরা দেখি, সেটা হচ্ছে যে
এখানে আর কি কি থাকে, এখানে আমাদের বইয়ে বলছে দেখো এরা হচ্ছে এককোষী ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি, এদের কোষগুলো মাথায় রাখবে, ফিলামেন্ট মানে হচ্ছে সুতার মতো, এদের কোষগুলো এরকম লম্বালম্বি ভাবে একটা অপরটার সাথে যুক্ত হয়ে যায়, এগুলো কিন্তু অবশ্যই কোষ। তাহলে এই যে দেখতে মনে হচ্ছে সুতার মতো, তাই এদেরকে বলা হয় এরা এককোষী ফিলামেন্টাস। এবং এরা কি বলেছে, কলোনিয়াল। কলোনিয়াল কথাটার মানে হচ্ছে এরা কলোনি আকারে বাস করে, এরা একা একা বাস করতে পারে না। এরা হচ্ছে যে আমরা যেমন কি করি, মানুষ কি একা বাস করি, আমরা অবশ্যই কারো না কারোর সাথে বাস করি, ঠিক তেমনই এরাও কলোনি আকারে বাস করে। এবার কি বলছে নেক্সট লাইনটা, যে কোষে কোনো ক্রোমাটিন, কোষে ক্রোমাটিন বস্তু থাকে, আমি আগেই বলে দিয়েছি এদের নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে। তারপরে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই, এটা আমি আগেই বলে দিয়েছি, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা নেই। তারপরে হচ্ছে এদের কোনো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এসব কোনো অঙ্গ থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে একমাত্র কারণে, কারণ এখানে প্রোটিন সাপ্লাই দেওয়া লাগবে। এবার আমরা দেখি এখানে কি বলছে, এদের কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। অর্থাৎ এই যে এটি একটি যদি কোষ হয়, ঠিক পরের ধাপে এই কোষটি একটি থেকে দুটি কোষ অর্থাৎ নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটি কোষে রূপান্তর হয়, এটাকে বলা হয় দ্বিবিভাজন প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়া কি হচ্ছে, কোষটি দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে। ঠিক আছে, এখন এখানে কি বলছে, প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এখন প্রশ্ন আসবে যে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তাহলে কেউ কেউ আবার ফটোসিনথেটিক কেন করে? আমরা যদি মনের রাজ্যের উদাহরণটা খেয়াল করি, উদাহরণ কি দেওয়া আছে, নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। আমরা মোটামুটি জানি যে সবুজ কথাটার মানে সেখানে অবশ্যই ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট আছে মানে সেখানে ক্লোরোফিল আছে, আর ক্লোরোফিল আছে মানে সেখানে সালোক সংশ্লেষণ হবে, বা সালোক সংশ্লেষণ ইংরেজি হচ্ছে ফটোসিনথেটিক। তাহলে যেহেতু এখানে নীলাভ সবুজ শৈবাল বলছি আমরা, তার মানে এখানে সবুজ কিছু আছে, আর সবুজ কিছু থাকা মানে এখানে ক্লোরোফিল আছে, দ্যাটস ওয়াই এখানে সালোক সংশ্লেষণ হচ্ছে। এখন তোমরা যদি অনেকেই না জেনে থাকার কথা যে ক্লোরোপ্লাস্ট কি বা ক্লোরোফিল কি, তখন এগুলো আমরা শিখবো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে, যখন আমরা পড়বো সাইটোপ্লাজম অঙ্গাণু প্লাস্টিকটা যখন পড়বো আমরা, তখন আমরা এটা শিখতে পারবো যে ক্লোরোপ্লাস্টটা কি। এবার আমরা দেখি সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত কোষী। যেহেতু এটা প্রকৃত কোষী, তার মানে এর কোষের মধ্যে নিউক্লিয়াসটা গোলাকার হবে, মানে নিউক্লিয়াসটা প্রকৃত হবে, এবং নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার পর্দা থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র থাকবে। অর্থাৎ একটা পরিপূর্ণ কোষে যা থাকে সব থাকবে এই কোষে, কারণ এই কোষটা হচ্ছে প্রকৃত কোষী। এর মধ্যে যত রকমের সাইটোপ্লাজমে অঙ্গাণু প্রয়োজন সব থাকবে, ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, প্রোটিন থাকবে। তো এর ইউক্যারিওটার, আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমাদের প্রোক্যারিওটা, যখন আমাদেরকে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য লিখতে বলবে, আমরা কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমরা 1-2 পয়েন্ট করে লিখব, তাহলে আমাদের নাম্বারটা বেশি ভালো আসবে, খাতাটা দেখতেও ভালো লাগবে। এখন যদি মনেরা রাজ্যের বৈশিষ্ট্য আসে, আমরা প্রথমেই দিব এরা আদিকোষী, দ্বিতীয় পয়েন্ট কি দিব, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, 2টা পয়েন্ট হয়ে গেল। এখন আমার যে বাকি রাজ্যগুলো আছে, কি আছে, প্রোটিস্টা আছে, ফানজাই আছে, প্ল্যান্টিয়া আছে, অ্যানিমেলিয়া আছে।
এই চারটা রাজ্যের যদি বৈশিষ্ট্য পরীক্ষা লিখতে আসে, প্রথম দুইটা বৈশিষ্ট্য আমাদের কমন বৈশিষ্ট্য কি, সেটা এরা প্রকৃতকোষী এবং এদের নিউক্লিয়াস সুগঠিত। অবশ্যই একটি পয়েন্ট করে দিব, তারপরে বাকি যা লেখা তা লিখবো আমরা। তো এখন এই যে প্রোটিস্টা, প্রকৃতকোষীর প্রথম টাইপ হচ্ছে প্রোটিস্টা। ওকে, প্রোটিস্টা। প্রোটিস্টা কথার প্রো কথাতে তার একটা বৈশিষ্ট্য লুকিয়ে আছে। কি বৈশিষ্ট্য? আমরা এখানে পতে বলতে পারি প্রোটিন বা প্রোতে বলতে পারি প্রোটিন। তার মানে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এরা প্রোটিন দিয়ে গঠিত। কি কি দিয়ে? এরা ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। আমাদের বইয়ে এটা সুন্দর করে দেওয়া হচ্ছে, আমরা বলতে পারি এরা প্রোটিন। এছাড়াও আমরা প দিয়ে আরেকটা কথা বলতে পারি, এরা ফটোসিনথেটিক। ইংলিশে লিখি, এরা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। ফটোসিনথেটিক। আর এই ফটোসিনথেটিক মানেই হচ্ছে সালোক সংশ্লেষণ। ওকে, এবার আমরা দেখি এখানে এদেরকে বলছে এরা এককোষী বা বহুকোষী। তারপরে হচ্ছে যে একক বা কলোনিয়াল, মানে আমরা কি দেখেছিলাম মনে রাতে, ওরা এককোষী ছিল, কিন্তু প্রোটিস্টা এরা কি এককোষী হতে পারে আবার বহুকোষী হতে পারে। এবার এখানে আর কি বলছে, এরা একক বা কলোনিয়াল, এরা একাও বাস করতে পারে, এরা কলোনি আকারেও বাস করতে পারে। এবার কি বলছে, ফিলামেন্টাস, আমরা ফিলামেন্টাস আগে বলে ফেলেছি, নিউক্লিয়াস সুগঠিত। তারপরে হচ্ছে কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবর্তিত থাকে। অবশ্যই ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। এই যে আমাদের বৈশিষ্ট্য আমরা বলেছি প্রোটিন থাকে। তারপরে হচ্ছে কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। অবশ্যই যেহেতু এরা প্রকৃতকোষী, তার মানে এদের মধ্যে প্রত্যেকটা অঙ্গাণু বিদ্যমান থাকবে। এবার খাদ্য গ্রহণ এরা শোষণ পদ্ধতিতে করে। আচ্ছা, তাহলে এখানে দন্ত স-টা আছে না, দন্ত স দিয়ে আমরা বলতে পারি শোষণ। শোষণ কারণ যেহেতু আবশ্যক, আমরা সেটাকে এভাবে লিখতে পারি। তার মানে এদের খাদ্য গ্রহণ কিভাবে হতে পারে? দুইটা পদ্ধতি হতে পারে, ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ বা শোষণ। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য বা তিনটা বৈশিষ্ট্য আমরা তার নাম থেকেই পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এবার আমরা দেখি, এবার আমরা এখানে কি বলেছে যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এদের। তাহলে এদের অযৌন প্রজনন আমরা কি জানি, প্রত্যেকটা জীবেরই যৌন প্রজনন ঘটে, সাথে অযৌন প্রজনন ঘটে। তাহলে এর যে অযৌন প্রজননটা, এটা ঘটছে কিভাবে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আর এর যৌন প্রজননটা ঘটছে কিভাবে? সেটা হচ্ছে কনজুগেশনের মাধ্যমে। এখন জিজ্ঞাসা করতে পারো, কনজুগেশনটা আবার কি জিনিস? কনজুগেশনটা এমন একটা জিনিস, এখানে কি বলে, জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে একই দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে নতুন অপত্য কোষ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কনজুগেশন। অর্থাৎ দেখো, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, পুং প্লাস স্ত্রী গ্যামেট, এই দুইটা গ্যামেট এদের জৈবনিকভাবে তারা ভিন্ন অবশ্যই, এবং তারা গঠনগতভাবে এক। তাদের দুজনের মিলনের ফলে সরাসরি একটা অপত্য কোষের সৃষ্টি হবে বা নতুন একটা জীব তৈরি হবে, সেটাকে বলছে কনজুগেশন। তাদের জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে তারা একই, তাদের গ্যামেটটা একই রকম। আর এদের কোনো ভ্রূণ সৃষ্টি হয় না, এই কথাটা বলছে যে যারা হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত, এদের মধ্যে কোনো ভ্রূণ সৃষ্টি হয় না। এবার কি বলছে, উদাহরণ কি, অ্যামিবা, প্যারামেসিয়াম এবং এককোষী ও বহুকোষী শৈবাল। তাহলে শৈবাল দিয়ে কিন্তু দুটো আমরা পেলাম, রাজ্য পেলাম। নীলাভ সবুজ শৈবালটা হচ্ছে মনেরা রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে বা মনেরা রাজ্যের উদাহরণ। আর এককোষী ও বহুকোষী শৈবাল কার মধ্যে? প্রোটিস্টার মধ্যে। তাহলে এখানে রয়েছে অ্যামিবা, প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামটা বেশি এমসিকিউ আসে, আমরা সহজে খেয়াল করি না এটা, যে হচ্ছে প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্গত।
আমার অনেক স্টুডেন্ট তারা আমাকে আমি কোশ্চেন দিয়েছিলাম, তারা আমাকে জিজ্ঞাসা করছে প্যারামেথিন তো কোথাও পড়িনি। আমি বললাম যে হচ্ছে প্রোটিস্টা রাজ্যের এক্সাম্পল যে দেখো, তখন তারা দেখে বলে হাই হাই তো পড়েছি আমরা। তো এই হচ্ছে বিষয়। এবার আসো ফানজাই। ফানজাই এরা হচ্ছে অধিকাংশ জলজ হয় না, মোটামুটি তোমার এরা স্থলজ হয়, মৃতজীবী হয় এবং তারা পরজীবী হয়। মৃতজীবী মানে কি? মৃতজীবী মানে হচ্ছে কোনো মৃত বস্তুর উপরে তারা জীবন যাপন করছে, বা কোনো মৃত বস্তুর উপরে বা মৃত কোনো জীবের উপরে তারা তাদের জীবনটা বেঁচে থাকছে। যেমন ধরো কোথাও কোনো গরু পচে গেল মরে, বা কোনো একটা প্রাণী মরে পচে গেল, তারপরে ছত্রাক জমায় না, ছত্রাক হয় না, তাহলে বা এই ছত্রাক গুলাই হচ্ছে ফানজাই এক্সাম্পল। ফানজাই এক্সাম্পল দেখো, ছত্রাক বা মাশরুম, ইস্ট পেনিসিলিয়াম, এরা স্যাঁতস্যাঁতে পরিবেশে হয়, এই জন্য বলছে এরা স্থলজ, মৃতজীবী ও পরজীবী। তারপরে কি বলছে? দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। মাইসেলিয়ামটা কি? সরু সুতার মতো এক ধরনের অংশ নিচের দিকে থাকে, এটাকে বলা হয় মাইসেলিয়াম। এবার এখানে কি বলছে? এগুলো নিউক্লিয়াস সুগঠিত। অবশ্যই এরা যেহেতু প্রকৃত কোষী, এদের নিউক্লিয়াস তো সুগঠিত হবেই, তাই বলছে যে হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত। এবার হচ্ছে আমরা চলে আসি কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। মাশরুম যদি আমরা কখনো দেখে থাকি বা ব্যাঙের ছাতা দেখে থাকি, তাহলে দেখা যাবে একটু শক্ত শক্ত আবরণ, ওটাকে বলা হয় কাইটিন। তাহলে এদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কাইটিন দিয়ে গঠিত। ওকে, তারপরে এখানে কি বলছে যে এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে থাকে এবং এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। কেন? কারণ এরা তো পরজীবী, এরা তো অন্যের তৈরি খাবার খেয়ে বেঁচে থাকে। তাহলে কি এদের নিজস্ব খাবার তৈরি করার কোনো প্রয়োজন আছে? নাই। আর নিজস্ব খাবার তৈরির যদি প্রয়োজন থাকতো, তাহলে তারা সালোক সংশ্লেষণ করত। আমি আগেই বলেছিলাম, এখানে লিখে দিয়েছিলাম যে সালোক সংশ্লেষণ করার জন্য অবশ্যই ক্লোরোপ্লাস্ট দরকার ছিল, কিন্তু তারা যেহেতু অন্যের উপরে ডিপেন্ড করে বেঁচে থাকে, মানে তারা যেহেতু পরজীবী, তাই তাদের সালোক সংশ্লেষণ প্রয়োজন হয় না, এই জন্য এদের মধ্যে ক্লোরোপ্লাস্টটা অনুপস্থিত থাকে। এছাড়াও এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে এরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। আর এদের এক্সাম্পল তো আমি আগেই বলে দিয়েছি যে হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম এবং মাশরুম। এরপরে যে বৈশিষ্ট্য, এরপরে যেটা রয়েছে প্ল্যান্টি অ্যানিমিলিয়া, তারপরে হচ্ছে যে বাকি যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা আজকে আরেকটা বিষয় শুধু আলোচনা করে শেষ করে দিব। এই অধ্যায়টা আমরা 2 দিনে শেষ করছি, কারণ আমাদের কারো কাছে ওইভাবে বই নেই। এই অধ্যায় থেকে মেইনলি বৈশিষ্ট্যগুলো এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তারপরে ওই যে আমরা যেখানে পড়লাম ভৌত শাখা, ফলিত শাখা, ওখান থেকে এমসিকিউ আসতে পারে, আর সৃজনশীলটা আসতে পারে বৈশিষ্ট্যগুলো থেকে, আর হচ্ছে শেষের দিক থেকে কিছু এমসিকিউ আসতে পারে। এছাড়াও গ নাম্বারে বা ঘ নাম্বার দিতে পারে, শ্রেণীবিন্যাসের গুরুত্ব বা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য খ নাম্বার দিতে পারে। এবার আমরা দেখি একটু মানুষের বৈজ্ঞানিক নাম কি। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। অবশ্যই অবশ্যই বৈজ্ঞানিক নাম লিখলে তার নিচ দিয়ে দাগ দিতে হবে। কেন দাগ দিতে হবে? কারণ বৈজ্ঞানিক নামগুলো আসলে লেখার নিয়ম ল্যাটিন ভাষা এবং ইতালিক অক্ষরে। আমরা যেহেতু বাঙালি, আমরা ল্যাটিন ভাষা বা ইতালি অক্ষর লিখতে পারি, আমরা বাংলিশ, অর্থাৎ আমরা ইংলিশটা মোটামুটি পারি বাট বাংলাটা ভালো পারি। তাহলে আমরা আমাদের মতো করে ইংরেজি লিখব, এবং যেহেতু আমরা ইতালিক অক্ষর লিখতে পারি না, তাই আমরা নিচ দিয়ে দাগ দিয়ে দেব। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের একটা বৈশিষ্ট্য, সরি দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য। ঠিক তেমনই আমরা যদি বলি মৌমাছির বৈজ্ঞানিক নাম কি, আমাকে বলতে হবে অ্যাপিস ইন্ডিকা। তোমাদের বইয়ে দেওয়া আছে।
আজকে কিছু বৈজ্ঞানিক নাম তোমাদেরকে পড়তে দিলাম যারা ক্লাস করতেছো। অ্যাপিস ইন্ডিকা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি হচ্ছে বৈজ্ঞানিক নাম লিখছেন, এই যে শুরু করছেন বড় হাতের দিয়ে, তাহলে আমরা কি জানি যে পরের একটা অর্ড লেখে সেখানে বড় হাতে দেওয়া লাগে, কিন্তু শ্রেণীবিন্যাসের বা দ্বিপদ নামকরণের যে বৈশিষ্ট্য তার মধ্যে একটি কথা হচ্ছে সেটা বৈজ্ঞানিক নাম শুরু করতে হবে বড় হাতের অক্ষর দিয়ে, কিন্তু তারপরে সবগুলো অক্ষর ছোট হাতের অক্ষর দিতে হবে। এটিও একটি তার বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্য। তাহলে আমরা তোমাদের কয়েকটি বৈজ্ঞানিক নাম আজকের মতো পড়া দিই, সেটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম, মৌমাছির বৈজ্ঞানিক নাম, এবং ওইদিকে হচ্ছে জবা, কাঁঠাল, দোয়েল পাখি এবং বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার। এই 6টা বৈজ্ঞানিক নাম আপাতত মুখস্থ করো। আস্তে আস্তে আমরা কেবল 9-এ উঠলাম, আস্তে আস্তে যখন আমরা 9 পার করব, 10 পার করব, আস্তে আস্তে আমরা সবগুলো বৈজ্ঞানিক নাম শিখে যাব, কারণ এই বৈজ্ঞানিক নামগুলো খুব ইম্পর্টেন্ট। বায়োলজিতে বেশি নাম্বার পাওয়ার একটাই সূত্র বা মূল মন্ত্র, সেটা হচ্ছে যে আমাদের খাতায় বেশি চিত্র থাকা লাগবে এবং বৈজ্ঞানিক নাম থাকা লাগবে। যার খাতায় চিত্র বেশি এবং বৈজ্ঞানিক নাম বেশি, তার নাম্বারটা বেশি হবে। তো আজকের মতো এই পর্যন্ত। আমরা নেক্সট দিন শুরু করব, প্ল্যানটি দিয়ে শুরু করব, এবং আমরা শেষ করব হচ্ছে একেবারে শ্রেণীবিন্যাসের বৈজ্ঞানিক নামগুলো দিয়ে, বিভিন্ন মৌমাছি বা জবা টবা, তারপরে হচ্ছে ওইদিকে রয়েছে সিংহ রয়েছে, গোলাপ রয়েছে, ও শেষ করবো আমরা নেক্সট দিন। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো আছো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।